মানুষের সেটা বোঝা উচিত হয়রানিটা কাদের জন্য হচ্ছে। আর এরপরও যদি না বুঝে যদি ভাবে মমতা ব্যানার্জির কথায়, অভিষেক ব্যানার্জির কথায় নেচে এটা বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে করাচ্ছে, তাহলে যেরকম মালদা মুর্শিদাবাদে হয়েছে তখন হাউমাউ করে কেঁদেছে, আবারও কাঁদবে। বিপুল চ্যালেঞ্জ, অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে এসআইআর শুনানি শেষ হয়েছে। সুপরিচিত রাজনৈতিক বিশ্লেষক শুদ্ধশীল ঘোষ নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা থেকে ভোটার তালিকা পরিশুদ্ধীকরণ প্রক্রিয়া, বিভিন্ন জ্বলন্ত ইস্যুতে নিখুঁত বিশ্লেষণ তুলে ধরেছেন। অস্পষ্ট তথ্য সম্বলিত অচিহ্নিত ভোটার তালিকা থেকে শুরু করে প্রায় 90 লক্ষ নাম যৌক্তিক অসঙ্গতি খতিয়ে দেখা এসআইআর প্রক্রিয়া জুড়ে বিতর্কের অন্ত ছিল না। এমনকি মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা দায়ের করে নিজের বক্তব্য পেশ করেছেন। শুদ্ধশীল ঘোষ দাবি করেছেন, নির্বাচন কমিশন চেয়েছিল পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক, যাতে প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। গত 2 মাস বিভিন্ন আইনজীবীরা আদালতে দ্বারস্থ হয়েছেন, এসআইআরের বিভিন্ন রকমের প্রক্রিয়ার বিরুদ্ধে জোরালো যুক্তি উপস্থাপন করেছেন। বিচারপতি সূর্যকান্ত চূড়ান্ত রায় সংরক্ষণ করেছেন। আপনার কি মনে হয় চূড়ান্ত রায় কি হতে পারে, কি হতে চলেছে? দেখুন, কী রায় হতে পারে, মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি কী বলবেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। যেটা বেস্ট হবে সেটা তিনিই বলবেন। তবে আপনি যে বললেন বিভিন্ন আইনজীবী সেখানে গেছেন, বিভিন্ন কঠিন যুক্তি দিয়েছেন, সেই আইনজীবীরা কারা? সেই আইনজীবীরা তৃণমূলী, সেই আইনজীবীরা কংগ্রেসী, সেই আইনজীবীরা বামপন্থী। তার বাইরে কেউ এসআইআর নিয়ে মাথা ব্যথা করছে না। এখন এসআইআরটা নিয়ে কেন মাথা ব্যথা করবে? তার কারণ হচ্ছে এই যে চিটিংবাজ ভোটগুলো ছিল, এই যে অবৈধ ভোটগুলো ছিল, যেটা এত কিছু অন্যায় করার পরও এরা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এবং ক্ষমতায় থেকে গেছে। তো সেই ভোট ব্যাংকটা বেরিয়ে যাচ্ছে, ফলে এদের খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, এই যে এসআইআর এর ফার্স্ট রাউন্ডটা আমাদের পশ্চিমবঙ্গ হলো, আমি গোটা দেশের কথা ছেড়ে দিচ্ছি, বাদ দিন, আমি পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি। সেখানে 58,20,000 নাম নির্বাচন কমিশন বলেছে যে হয় এরা মৃত, নয় এদের খুঁজে পাওয়া যায়নি, নয় এরা শিফটেড হয়ে গেছে, নাহলে ডাবল এন্ট্রি আছে। এই নামটা আমি বাদ দিয়ে দিলাম, কারেক্ট? তার মধ্যে থেকে এখনো অবধি মোট 12টি অভিযোগ এসছে যে যারা এক্সিস্ট করে, যাদের নাম ওই তালিকায় ড্রাফট লিস্টে নেই। এবার 58,20,000 নামের মধ্যে 12টি নাম যদি মিসিং হওয়া উচিত ছিল না, কিন্তু হয়, এত বড় কর্মযজ্ঞে সেটা কত পার্সেন্ট? নট ইভেন 0.01%, কারেক্ট? তাহলে সেই 0.01%ও যেখানে এরার হচ্ছে না, সেই প্রসেস নিয়ে আপনি কোশ্চেন তুলছেন যখন, তখন আপনার ইন্টেনশন নিয়ে কোশ্চেন উঠে যাওয়াটা স্বাভাবিক। এইবার ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে যে এই 58,20,000 নাম বাদ যাওয়ার মধ্যে যদি এই নামটা আমার বাদ গিয়ে থাকে, তার মানে এখানে ভুয়ো তালিকা আছে, এটা স্বচ্ছ তালিকা নয়। তাহলে এই তালিকাটাকে আমাকে স্বচ্ছ করতে হবে। তাহলে সেই স্বচ্ছটা কিসের মাধ্যমে হবে? এসআইআর এর মাধ্যমেই হবে। তাহলে এসআইআর প্রসেস স্টপ করার কোনো জায়গা নেই। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, টাইম লাগতে পারে, এটা যেটা তৃণমূল কংগ্রেস বলছে যে 2 বছর 3 বছর টাইম নিয়ে করো। ওকে, 2 বছর 3 বছর টাইম নিয়ে করো, আমিও বলছি অবশ্যই যদি সেই 2 বছর 3 বছর টাইম লাগে সবাইকে স্যাটিসফাই করতে, 2 বছর 3 বছর টাইম নাও। কিন্তু যেহেতু এটা একবার প্রমাণিত হয়ে গেছে অস্বচ্ছ ভোটার তালিকা, যতক্ষণ না স্বচ্ছ ভোটার তালিকা হচ্ছে ততক্ষণ ভোট হবে না। রাজি তো তৃণমূল কংগ্রেস? রায় যাই হোক না কেন শুদ্ধশীলদা, আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশনের ক্ষমতা বাতিল করে দেওয়া যেতে পারে? না, এটা কোনো সময়ই সম্ভব নয়। দেখুন, যখন বিহারে এসআইআর ঘোষণা করা হয়েছিল তখনও কিন্তু ওই লালু ভুল্লু অনেকে লাফিয়ে পড়েছিল, এবং সেখানে ছাগলের তৃতীয় সন্তানের মতো, যেখানে নামও নিশান নেই বিহারের ইলেকশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের, তারাও কিন্তু সেখানে লাফিয়ে পড়েছিল যে এসআইআর বাতিল করতে হবে। তো সেখানে পরিষ্কারভাবে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ভাই, এসআইআর বাতিল করার মতো কোনো জায়গা এখানে নেই, এবং নির্বাচন কমিশন তাদের এখতিয়ার থেকেই কাজ করছে। তাহলে আজকে যদি এসআইআরকে বাতিল করতে হয়, তো সুপ্রিম কোর্টকে তো নিজের জাজমেন্ট কি সেখানে খণ্ডন করে দিতে হবে। এবং দ্বিতীয় কথা, যেটা আমি আগের পয়েন্টেই বললাম, যে আমার যদি অলরেডি প্রমাণিত হয়ে যায় এখানে অস্বচ্ছ ভোটার রয়েছে, তাহলে সেটাকে স্বচ্ছ করার প্রক্রিয়া, হ্যাঁ, এবার প্রক্রিয়াটা কিরকম হচ্ছে না হচ্ছে, সেখানে কোনো রকম ভুল ত্রুটি রয়েছে কিনা, সেইটা বিচার্য বিষয় হতে পারে। কিন্তু প্রক্রিয়াটা হবে না এটা বলার মতো কোনো সাংবিধানিক জায়গাই নেই।
সংবিধানই স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশনকে এই কাজটা করার জন্য। এবং এটা তো প্রথমবার হচ্ছে না, এর আগেও অন্তত বোধহয় 8-10 বার এসআইআর হয়েছে। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন, শাল টাল ছুড়ে অনেক নাটক করে লোকসভাতে তো তিনিই বলেছিলেন যে এখানে রোহিঙ্গা বাংলাদেশিতে ভরিয়ে দিয়েছে বামেরা। আজকে ক্ষমতায় আসার পর তিনি একটা পদক্ষেপ দেখান, সেই রোহিঙ্গা বাংলাদেশিদের বাছাই করার তিনি চেষ্টা করেছেন এবং তাদেরকে বিতরণের চেষ্টা করেছেন, করেননি তো? তার মানে সেই রোহিঙ্গা বাংলাদেশি ভোটারটাকে তিনি নিজের ভোট ব্যাংকে কনভার্ট করে দিয়েছেন। এবং যেটা স্বরাষ্ট্র মন্ত্রক অভিযোগ করে যে একটা বিপুল অংশ, প্রায় 2200 কিলোমিটার মতো রেঞ্জ রয়েছে, আমাদের বর্ডার রয়েছে, যেখানে বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না, কেননা টাকা পয়সা পৌঁছে দেওয়ার পরও মমতা ব্যানার্জি সেখানে বেড়া লাগাতে দিচ্ছে না, ফলে সেখান দিয়ে বাংলাদেশি রোহিঙ্গা ঢুকছে। তো আপনার যদি ইন্টেনশন সঠিক হতো, আপনি তো সবার আগে সেখানে এগিয়ে গিয়ে বলতেন যে আমি ভাই বেড়াটা দিতে চাইছি, এত কেন্দ্র সরকার করছে না, ওই সেই জায়গাটা করছেন না তো। সুতরাং এখানে যে 2 নম্বরই জালি ভোট আছে এটা সবার মতো স্পষ্ট হয়ে গেছে। সেখানে সেইটাকে বাতিল করার চেষ্টা যখন নির্বাচন কমিশন করছে, সেটাকে কিভাবে বাতিল করবে? বরং যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে না করা স্টেপ হয়ে যায়। নির্বাচন কমিশন তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে অলরেডি পিটিশন দাখিল করে দিয়েছে, হলফনামা দিয়ে দিয়েছে, দেখুন না কি হয় সেখানে। প্রথমে নির্বাচন কমিশন অসদাচরণ ও দায়িত্বে গাফিলতির অভিযোগে 4 জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। এরপরেই নির্বাচন কমিশন গুরুতর অসদাচরণ, কর্তব্যে অবহেলা ও আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পশ্চিমবঙ্গের 7 জন সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে বরখাস্ত করে। এফআইআর দায়ের না হওয়ার কারণ দেখিয়ে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকেও তলব করা হয়। পাশাপাশি 7 জন জেলা শাসককে সতর্কবার্তা দিয়ে কমিশন জানায় একটি ভুল নথি আপলোড হলেও তার ব্যক্তিগত দায় নির্ধারণ করা হবে। ডক্টর শুদ্ধশীল ঘোষ সহ সমগ্র বাংলা এখন অপেক্ষায় এসআইআর প্রক্রিয়ার নির্বাচনে কী প্রভাব পড়বে এবং এই পর্বে রাজ্যের নির্বাচন কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণের বাস্তব ফলাফল কী দাঁড়ায়। 24শে জানুয়ারি নির্বাচন কমিশন আনম্যাপড ভোটার্স লিস্ট পাঠালো এবং বলা হলো 26 যদিও ছুটি ছিল, কিন্তু 26-এর মধ্যে সেই লিস্ট বিভিন্ন বিডিও অফিসে বিভিন্ন জায়গায় অ্যাভেলেবল থাকবে এবং সেটা মিলিয়ে যাতে আমরা দেখিনি নাম আছে নেই কি ব্যাপার। তাহলে এটাই যদি কেস হয় যে এখন ইসি আনম্যাপড ভোটারের লিস্ট পাঠাচ্ছে, তাহলে এতদিন ধরে যে হিয়ারিং গুলো হচ্ছিল সেগুলো কোন লিস্টের ভিত্তিতে হিয়ারিং গুলো হচ্ছিল, কোন লিস্টের ভিত্তিতে লোকজনকে ডেকে পাঠিয়ে হয়রানিটা করানো হচ্ছে? দেখুন, প্রথম কথা তো আমি বলবো এটা হয়রানি নয়, হয়রানি শব্দটা তুলে মানুষকে খেপানোর চেষ্টা করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। আপনি যখন রেশন তুলতে যান, রেশন লাইনে দাঁড়ান, তখন কি সেটা হয়রানি হয়? আপনি যখন ব্যাংকে টাকা তুলতে চান, খুব ভিড় থাকে, লাইন দাঁড়াতে হয়, এটিএমের বাইরে লাইনে দাঁড়াতে হয়, সেটা কি হয়রানি হয়? আপনি যখন ভোট দিতে যান রোদে গরমে, আপনার প্রিয় দলটাকে, প্রিয় নেতাকে, নেত্রীকে জেতাবেন বলে, তখন কি সেটা হয়রানি হয়? লাইন মানুষ দেয়। আজকে সব কিছু পশ্চিমবঙ্গে দেখানো হচ্ছে এসআইআর, একটা ভূমিকম্প হলে সেটাও এসআইআর আতঙ্কে ভূমিকম্প হয়ে গেছে, এই তো সিচুয়েশন চলে গেছে। সুতরাং হয়রানির কোনো রকম কোনো ব্যাপার নেই। এবার আপনি বলছেন যে হিয়ারিং কিসের বেসিসে হচ্ছে। দেখুন, ইলেকশন কমিশন পরিষ্কার করে দিয়েছিল যে এই যে ভোটারটাকে নিয়ে গন্ডগোল রয়েছে বা সন্দেহ রয়েছে, সেই জায়গাটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নো ম্যাপ ভোটার, একটা হচ্ছে আনম্যাপ ভোটার। নো ম্যাপ ভোটারটা কি? নো ম্যাপ ভোটার মানে হচ্ছে যে 2002-এর তালিকায় এর নিজের নাম তো নেই, এর পরিবারেরও কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, দে আর নো ম্যাপ ভোটার। তো এই নো ম্যাপ ভোটার কীরকম হতে পারে? এটা 2 ক্যাটাগরির ভোটার হতে পারে। এক হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে নিজের ধর্ম বাঁচাতে, প্রাণ বাঁচাতে, ইজ্জত বাঁচাতে যে সব হিন্দু ভাইদের চলে আসতে হয়েছে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের কথা যেটা আমরা বলি, তাদের একটা বড় অংশ খুব স্বাভাবিকভাবেই এই যে আমাদের সিএটা হয়েছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তো সেই জায়গা থেকে অনেকেই বাংলাদেশের বিভিন্ন সময় এই পরিস্থিতির জন্য আসতে বাধ্য হয়েছে। তো তাদের 2002-এর তালিকায় নাম খুঁজে পাওয়া সম্ভব নয়। সো তাদের যদি সিএ সার্টিফিকেট থাকে তাদের নামটা উঠে যাবে, এটা একটা রয়েছে। আর আরেকটা পোর্শন রয়েছে যারা হচ্ছে এই জালি ভোটটা, যারা এই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে না, যারা অবৈধ বাংলাদেশি, অবৈধ রোহিঙ্গা, যাদেরকে ঢুকিয়ে ভোট ব্যাংকটাকে বাড়ানো হয়েছে, সুতরাং তাদেরকে বাঁচতে হবে। তো প্রথমে এই সংখ্যাটা ছিল 32 লাখ, ফার্স্ট যে হিয়ারিংটা হচ্ছিল এদের হচ্ছিল। নাও সেকেন্ড যে ক্যাটাগরি, যেটাকে আনম্যাপ বলা হচ্ছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেইটা বেশি পাকামি করতে গিয়ে আবার এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা ভালো কেস খেয়ে গেছে। সুতোশীলতা, একটা ভিডিও নির্বাচন কমিশনের কাছ থেকে পারমিশন না নিয়ে 11 জন লোক রিক্রুট করেছিল হিয়ারিং এর জন্য।
তারপর এখন নির্বাচন কমিশন সেই বিডিও এবং 11 জন লোককে বরখাস্ত করেছে। হুম। ধরে নেওয়া যাক এই 11 জন লোক অ্যাটলিস্ট মিনিমাম 1 লক্ষ লোকের হিয়ারিং করেছে। হুম। তার মানে দাঁড়াচ্ছে সেই 1 লক্ষ লোককে আবার করে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে এসে হিয়ারিং এর জন্য আসতে হবে। এটা কি একটা বিশাল চূড়ান্ত রকম ভাবে মানুষকে নাজেহাল করে দিচ্ছে না? হ্যাঁ, নাজেহাল তো করছে। এবার মানুষেরও সেটা বোঝা উচিত যে কাদের জন্য নাজেহালটা হতে হচ্ছে। আজকে এখানে এই যে বিশাল একটা তালিকা তৈরি হয়েছে যে এদের নাম কিছুতেই বাদ দেওয়া যাবে না। মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে হুঙ্কার ছেড়ে যাচ্ছেন যে ইলেকশন কমিশনের আন্ডারে তোমরা 3 মাস কাজ করবে, তারপর 5 বছর আমার আন্ডারে থাকতে হবে। কি বোঝাতে চাইছেন? যে তার মানে আমি যেভাবে বলছি সেইভাবে যদি না করো তোমাদের কপালে দুঃখ আছে? অভিষেক ব্যানার্জি বলছে যদি একজনের নামও বাদ যায় আমরা কি ইলেকশন কমিশন ঘেরাও করব। তো প্রতি পদে পদে দেখা যাচ্ছে এরা 2 নম্বরই করেছে। এবং এই কথাটাই শুধু বলছেন কেন, এই যে ভোটার তালিকায় ভুলভাবে নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে 4 জনের নামে এফআইআর কবে থেকে, এসআইআর শুরু হওয়ার আগে থেকে বলে আসছে। তো প্রতিটা জায়গা প্রতিটা জিনিস তো করছে এই প্রশাসন এবং পুলিশকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস। তাহলে মানুষের সেটা বোঝা উচিত হয়রানিটা কাদের জন্য হচ্ছে। আর এরপরও যদি না বুঝে যদি ভাবে মমতা ব্যানার্জির কথায় অভিষেক ব্যানার্জির কথায় নেচে যে হ্যাঁ এটা ইলেকশন কমিশনের দোষ, এটা বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে করাচ্ছে, তাহলে যেরকম মালদা মুর্শিদাবাদে হয়েছে তখন হাউমাউ করে কেঁদেছে, আবারও কাঁদবে।